শুরুতেই একটা প্রশ্ন, আপনি কি কখনো আপনার খুব পরিচিত ভালোবাসার ঘরে চরমতম আতঙ্কের শিকার হয়েছেন, যেখানে পালানোর কোনো রাস্তা নেই আর ভয়টা আসছে শুধু আপনার দুচোখ দিয়ে দেখা নিঃশব্দ এক অস্তিত্ব থেকে? এই গল্পটা এমন এক রাতের, যা ঢাকা শহরের এক শিক্ষিকা তৃষা চ্যাটার্জি তার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবে না। এটা কোনো ভৌতিক চলচ্চিত্রের কাহিনী নয়, বরং এমন এক গা ছমছমে ঘটনা যা ঘটেছিল সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রেক্ষাপটে। সময়টা ছিল নভেম্বর মাসের মাঝামাঝি। দিন ছোট হয়ে আসছে আর সন্ধ্যা নামছে যেন হুট করে। ঢাকা শহরের আকাশ ফিকে ধোঁয়ায় আচ্ছন্ন, আর রাত হলেই ফ্ল্যাট বাড়ির চিলেকোঠা থেকে একটা ঠান্ডা ভেজা বাতাস নেমে আসে। তৃষা তার স্বামী অর্কের সাথে ধানমন্ডির একটি পুরনো কিন্তু রক্ষণাবেক্ষণ করা ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটটি দোতলায়, চারপাশে ঘন পাতার গাছ থাকায় দিনের বেলাতেও কিছুটা ছায়া থাকে। তাদের দাম্পত্য জীবন সুখের, কিন্তু গত ৩ সপ্তাহ ধরে অর্ক অফিসের কাজে ঢাকার বাইরে থাকছে। এই সময়টা তৃষার জন্য বেশ কঠিন। সে মূলত হাসি খুশি হলেও একা থাকতে পছন্দ করে না। বিশেষ করে ফ্ল্যাটটির ভেতরের নীরবতা তাকে অস্থির করে তোলে। রাতের বেলা বাইরের শহরের শব্দগুলো যেন ক্ষীণ হয়ে আসে, আর ঘরের ভেতরে স্তব্ধতাটা কানে তালা লাগানোর মতো মনে হয়। সেই রাতেও তৃষা তার প্রিয় বইটি শেষ করে রাত 12টা নাগাদ শুয়ে পড়ল। শোবার আগে সে অভ্যাসবশত সমস্ত বাতি নিভিয়ে দিল। শুধু বারান্দার কোণের একটি ছোট নাইট ল্যাম্প জ্বালানো রইল। ঘরটি সঙ্গে সঙ্গে গভীর অন্ধকারে ডুবে গেল। কেবল দরজার নিচ দিয়ে আবছা আলোর একটা রেখা দেখা যাচ্ছিল। রাত তখন প্রায় 2:30। তৃষা গভীর ঘুমে ছিল। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। কোনো আওয়াজ নয়, কোনো ধাক্কাও নয়। ঘুম ভাঙল একটা তীক্ষ্ণ শারীরিক অস্বস্তি থেকে। মনে হচ্ছিল যেন একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে শুরু করেছে, যেন কেউ তাকে ঘুমের মধ্যেই জোরে ধাক্কা মেরে জাগিয়ে তুলেছে। সে প্রথমে চোখ না খুলেই পাশ ফিরল। ভাবল হয়তো খারাপ স্বপ্ন দেখছিল, কিন্তু পরিবেশটা অত্যন্ত শান্ত। বাইরে ঝিঝি পোকার ক্ষীণ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। তৃষা চোখ বন্ধ করে শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু তার মস্তিষ্ক চিৎকার করে জানান দিচ্ছে বিপদ। সে বাধ্য হয়ে চোখ খুলল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নাইট ল্যাম্পের আলো বারান্দা পেরিয়ে এই ঘরে আসে না। চোখ সয়ে যাওয়ার পর সে ঘরের জিনিসপত্র আবছা দেখতে পেল, এবং ঠিক সেই মুহূর্তে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। বিছানার পায়ের দিক থেকে প্রায় 3 ফুট দূরে দেওয়াল ঘেঁষে একটি লম্বা কালো আকৃতির ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা ছিল অন্ধকারের চেয়েও ঘন অন্ধকার। ঘরের সমস্ত জিনিসপত্রকে তৃষা চিনতে পারছিল। ড্রেসিং টেবিল, আলমারি, চেয়ার, কিন্তু এই আকৃতিটা কোনো আসবাবপত্র নয়। এটা অত্যন্ত লম্বা এবং সরু, যেন একটি মানুষের অবয়ব। কিন্তু কোনো মানুষের এত দীর্ঘ ছায়াময় হতে পারে না। এটা কোনো চোর নয়। চোরেরা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে না, তারা কাজ সারে। এই আকৃতিটা যেন শুধু দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে ঠিক তৃষার দিকে মুখ করে। তৃষা নিজের চোখ পিটপিট করল। একবার, দুবার, না, এটা চোখের ভুল নয়। ছায়াটা সেখানেই আছে। তার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। এই ভয়ের অনুভূতিটা শারীরিক কষ্টের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তার মনে হলো যেন তার সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে। সে নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না, এমনকি শ্বাস নেওয়ার জন্য বুক পর্যন্ত ফুলছে না। এই পরিস্থিতিতে তার মস্তিষ্কের একটি অংশ পাগলের মতো যুক্তি খুঁজতে শুরু করল। এটা হয়তো পর্দা, যা বাতাসের অভাবে স্থির হয়ে আছে, বা আলমারির কোণ থেকে পড়া অদ্ভুত কোনো আলো ছায়ার খেলা। কিন্তু তার ভেতরের সত্তাটি জানত এটা জীবন্ত, যদিও সেটা কোনো শরীরী রূপে নয়। এটা যেন একটু বেশি মাত্রার অন্ধকার, যা তার উপস্থিতি জানান দিচ্ছে। তৃষা কয়েক মিনিট ধরে সেই ছায়ার দিকে তাকিয়ে রইল। তার চোখ জলে ভরে গেল, কিন্তু এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল না। সে কেবল তাকিয়ে রইল সেই নীরব শিকারীর দিকে। সেই ছায়াটার কোনো নড়াচড়া নেই, কিন্তু তার মনে হলো যেন এই নীরবতাতেই একটি তীব্র মনোযোগ লুকানো আছে। সেটা যেন দেখছে, অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে তৃষা জানে না। সময়টা যেন স্থবির হয়ে গিয়েছিল। তৃষা মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো। স্বামী অর্কের কথা মনে করতে লাগলো। সে ভাবছিল, যদি এখন আলো জ্বালাতে পারতাম, শুধু একটা ক্লিক। তখনই ঘটনাটা ঘটল। সেই নীরব স্থির ছায়াটা হঠাৎ খুব ধীরে, প্রায় অদেখাভাবে বিছানার দিকে এক পা এগিয়ে এলো। এই সামান্য নড়াচড়াটা যেন একটি পারমাণবিক বিস্ফোরণের মতো তৃষার অবশ্যনীয় আঘাত হানল। সেই নীরব গতিতে এমন এক স্বার্থপর উদ্দেশ্য ছিল, যা তাকে নিশ্চিত করে দিল যে এটি কোনো ছায়া বা ভ্রম নয়, এটা আসছে। এই চূড়ান্ত মুহূর্তে তৃষার মস্তিষ্ক আর ভয়কে প্রশ্রয় দিল না। তার ভেতরে একটা আদিম টিকে থাকার সহজাত প্রবৃত্তি জেগে উঠল। সে তার সমস্ত অবশিষ্ট শক্তি জড়ো করে এমন একটা শব্দ করল, যা চিৎকার বা গোঙানির মাঝামাঝি, এবং হাত বাড়িয়ে বালিশের নিচে রাখা মোবাইলটা খামচে ধরল। তার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু সে চোখের পলকে ফোনের স্ক্রিন লক ভেঙে ফ্ল্যাশ লাইট অন করে দিল। মোবাইলের তীব্র এলইডি আলোয় ছোট ঘরটি মুহূর্তের মধ্যে ঝলসে উঠল। আলোটা এতই তীব্র ছিল যে তৃষার চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই সে চোখ খুলতে চাইল। সেখানে আর কিছুই ছিল না। দেওয়ালটা মসৃণ, খালি, কোনো আসবাবপত্রের ছায়া নেই, কোনো কিছু নেই যা এমন আকৃতি তৈরি করতে পারে। তৃষা দ্রুত উঠে বসলো, বালিশ পেছনে ঠেলে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসলো। টর্চের আলোটা দ্রুত চারিদিকে ঘোরালো। আলমারি, দরজা, জানালা সব বন্ধ। সে নিশ্চিত ছিল ঘরের ভেতর দিয়ে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে সেই ছায়াটা গেল কোথায়?
ত্রিশা কাঁপতে কাঁপতে তার ফোন নিল এবং টর্চটা জ্বালানো অবস্থাতেই অর্কের নাম্বার ডায়াল করতে শুরু করলো। কিন্তু রাত প্রায় 3টে, সে অর্কের ঘুম ভাঙাতে চাইল না। সে ফোনটা নামিয়ে রাখলো। সে জানে অর্কের যুক্তিবাদী মন এই গল্প বিশ্বাস করবে না, কিন্তু তৃষা জানে সে কি দেখেছে। এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল একটি বাস্তব ভয়ঙ্কর মুহূর্ত। সে সারা রাত সেই ঘরের এক কোণে টর্চ জ্বালিয়ে বসে রইল, বারবার জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। সকালের প্রথম আলো যখন ফ্ল্যাটের জানালায় এসে পড়ল, তখন তৃষার শরীরে কিছুটা স্বস্তি ফিরল, কিন্তু তার চোখের নিচে ছিল গভীর কালো দাগ আর মুখে ছিল এক অব্যক্ত ভয়। পরের দিন অর্ক ফিরে আসার পর তৃষা ঘটনাটি তাকে বিশদভাবে বলল। অর্ক প্রথমে হেসে বলেছিল, প্রিয়, তুমি একা থাকতে থাকতে নার্ভাস হয়ে গেছো, এটা শুধু আলোর খেলা ছিল। কিন্তু তৃষার গলার স্বর, তার বিধ্বস্ত চেহারা দেখে অর্ক আর তর্ক করেনি। সে জোর করে বিশ্বাস না করলেও তৃষার আতঙ্ককে সম্মান জানালো। কিন্তু তৃষার কাছে সেই রাতটা একটা স্থায়ী মানসিক ক্ষত রেখে গিয়েছিল। সে আর কখনো সেই ঘরে একা থাকতে পারত না। দিনের বেলাতেও সেই কোণটা দেখলেই তার গা ছমছম করত, যেখানে সেই নিঃশব্দ শিকারী দাঁড়িয়েছিল। মাসখানেক পরেই তারা ফ্ল্যাট বদলে ফেলল। নতুন ফ্ল্যাটটা ছিল নতুন বিল্ডিংয়ে, আলো ঝলমলে। কিন্তু তৃষা আজও নিশ্চিত, যেটা সে দেখেছিল সেটা ছিল শ্যাডো পিপল নামে এক অস্তিত্ব। এমন এক ঘটনা যা পৃথিবীর বহু মানুষ বিভিন্ন সময়ে একা থাকার মুহূর্তে অনুভব করেছেন। এমন কিছু যা আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। আর আজও যখন তৃষার রাতের অন্ধকারে একা থাকে, তার অবচেতনে একটা চিন্তা বারবার ফিরে আসে। সেই অন্ধকারের ছায়াটা হয়তো শুধুমাত্র সেই ফ্ল্যাটেই সীমাবদ্ধ ছিল না, হয়তো এটা এমন এক অদৃশ্য সত্তা যা আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে নিরাপদ জায়গায়, আমাদের শোবার ঘরে রাতের নিস্তব্ধতায় শুধু তাকিয়ে থাকে আর অপেক্ষা করে কখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হব।